পরিস্থিতি তৈরি করেছেন, সেটা মনে হচ্ছে যে সাকিবকে আমরা যেভাবে চিনতাম, সাকিবের থেকে আমরা যেরকম জিনিসটা আশা করছিলাম, চোরের মতন সে চোরের মতন চলে গেছে। এখনো সে দেখাইলো যে এটা তো কোনো একজন দেশের অধিনায়ক হিসেবে এটা পাবলিক এলাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে যেন তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সমর্থকরা যেন এক একজন এক এক রকম সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে বিশ্বকাপের মাঝে দেশে আসাকে কেন্দ্র করে এবার নানা প্রশ্ন জেগে উঠেছে। এবার তাহলে কেন সাকিব আল হাসান দেশে এসেছেন এবং সেই সাথে কার অনুমতি নিয়ে তিনি দেশে এসেছেন, এবার সে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এমন কিছু প্রশ্ন করে যাচ্ছে সাকিব আল হাসানকে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব আল হাসান যখন ঢাকায় স্টেডিয়ামে তিনি প্র্যাকটিস করেছিলেন তখন তাকে নিয়ে যেন বুয়া বুয়া স্লোগানে মেতেছে ঢাকার রাস্তাঘাট। দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে দর্শকরা সাকিব আল হাসানকে নিয়ে এমন কিছু অভিযোগ করে যাচ্ছে এবং সাকিবকে কঠিন বার্তা দিচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দর্শকদের সেই সকল কথাগুলো শুনে নিই এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা সাকিবকে নিয়ে এমন কথাবার্তা শুরু করেছে। বুয়া বুয়া যে মনে করেন এখানে শত 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 এখানে পাবলিক দাঁড়াইছিল, তার আতঙ্ক ছিল যে তার কাছে কিছু একটা পাবে আশা দুরাশা করে সে চলে গেল চোরের মতো। অনেক পাওয়ার আশা ছিল যে আপনি যা রাত্রে ইংল্যান্ডের সাথে আপনার খেলা হারার পর আপনি কালকে আবার এখানে আসলেন, আইসে মনে করেন এখানে এককভাবে সে এখানে প্র্যাকটিস করে যাওয়ার পরে মনে করেন এখানে আদার্স আসছে চোরের মতন, সে চোরের মতন চলে গেছে। এখনো সে দেখাইলো যে এটা তো কোনো একজন দেশের অধিনায়ক হিসেবে এটা পাবলিক এলাও করতেছে না। যে জায়গায় বিশ্ব রেকর্ড করার মতো তামিম ছিল, এক নম্বর ব্যাটিংয়ে থাকবে, ক্রিজে থাকবে, অন্য দেশের ব্যাটসম্যান বলার ভয় থাকবে, আতঙ্ক এখন থাকছে না। দুঃখ বলার শেষ নাই। কি জানতে চাচ্ছেন আপনি, কি জানতে চাচ্ছেন? এই দল নিয়ে, বিশ্বকাপ নিয়ে যে আতঙ্ক ছিল সে আতঙ্ক থেকে দূরে চলে গেছে, যে জায়গায় আমাদের তামিম ভাই নেই। যে জায়গায় বিশ্ব রেকর্ড করার মতো তামিম ছিল, এক নম্বর ব্যাটিংয়ে থাকবে, ক্রিজে থাকবে, অন্য দেশের ব্যাটসম্যান বলার ভয় থাকবে, আতঙ্ক এখন থাকছে না। কারণ হলো যে আমাদের তামিম ভাই নেই। তামিম ভাইয়ের কারণে বিশ্বকাপ ইনজুরি দুর্বল হয়ে গেছে। না, তামিমের জায়গায় অন্য ম্যান আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তামিমই অবশ্যই দরকার ছিল। 100-এর মধ্যে 100 তামিম ছিল। ক্রিজে থাকলে অন্য বোলাররা আসার আগে বল কিভাবে করবে আতঙ্ক থাকতো, সে আতঙ্ক থেকে সে অন্য বোলাররা, অন্য দেশের ব্যাটসম্যানরা আইসা ওই জায়গার ভিতরে খেলতেছে, অনায়াসে খেলতেছে। হাতুর হোসেনকে সরাই দেবে, এই দেশ বিসিবি সমস্ত সব কিছু ঠিক থাকবে। এখানে একমাত্র প্রাধান্য ওদেরকে আগে সরাইতে হবে, নাইলে আর কোনো কিছুই থাকবে না। সাকিবকে বলছে এক নম্বর বুয়া। আমরাও কিন্তু সবারই একই প্রশ্ন যে উনি ভারতে, কলকাতা ছেড়ে এখানে কেন? যতটুকু জেনেছি যে উনি ওনার স্কিলটাকে একটু ঝালাই করার জন্য উনি এসেছেন। ওনার গুরু যারা আছেন এখানে, সালাউদ্দিন সাহেব এবং নাজমুল আবেদিন ফাইন সাহেব, যারা ওনাকে সবসময় দীক্ষা দিয়েছেন তার খেলা সম্বন্ধে, সেই সম্বন্ধে উনি একটু হয়তোবা কিছুটা তালিম নেওয়ার জন্য এসেছেন, বিকজ হিজ ডেইজ আর নট গোয়িং ভেরি ফাইন ইন দি ওয়ার্ল্ড কাপ। এবং খেলতে যাওয়ার আগে এবং খেলার মাঠে উনি যে এরকম পরিস্থিতি তৈরি করেছেন, সেটা মনে হচ্ছে যে সাকিবকে আমরা যেভাবে চিনতাম, সাকিবের থেকে আমরা যেরকম জিনিসটা আশা করছিলাম ওয়ার্ল্ড কাপের সময় এবং বিশেষ করে বাংলাদেশের ক্যাপ্টেন্সি ওনার উপরে চড়ে যাওয়ার পরে,
সেই রকমটা উনি দিতে পারছেন না, এবং আমরা সবাই হতাশ। কিন্তু তো 22 যার বছর তালিম শেষই হয়নি তার হাতে পুরো দলের দায়িত্ব দিয়ে বিশ্বকাপে পাঠিয়ে দেওয়া হলো। আমরা 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 হয়তো বা আপনি উপস্থাপক হিসেবে, আমি বিশ্লেষক হিসেবে আমরা চিন্তাই করতে পারি যে ওনার উপরে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিসিবি নির্ধারক এই ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং দিয়েছেন, এটাই আমরা মেনে নিয়েছি। এবং যত রকমের গোলমালের সূত্রপাত হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে, আমার মনে হয় আমরা যারা জীবিত অবস্থায় এখনো ওয়ার্ল্ড কাপ অনেকগুলো দেখেছি, কখনো দেখি নাই কোনো দলকে নিয়ে এই পরিমাণ আলোচনা, সমালোচনা এবং উত্তেজনা, অস্থিরতা কোনোটাই কিন্তু আমরা কখনো দেখি নাই। আমাদের দল ওয়ার্ল্ড কাপে যাওয়ার 15 দিন আগ পর্যন্ত আমরা জানি না কারা খেলছি, কারা পজিশন কোনটা হবে, সেই জিনিসগুলোও কিন্তু বিসিবি প্রপারলি অ্যাড্রেস করতে পারে নাই। এবং আলটিমেটলি আমরা যেটা না, আশা এবার করছিলাম, তো গণমাধ্যমকে অফিসিয়াল কোনো ব্রিফিং তো দূরের কথা, গণমাধ্যমকে ঢুকতেই দেওয়া হয়নি। এবং এবং এক পর্যায়ে তো আসলে সিকিউরিটি ডেকে গণমাধ্যমের কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, কোনো প্রশ্ন আছে কিনা জনাব ইশতিয়াক রেজা, জনাব জিয়াউর রহমান, চটপট যদি প্রশ্নটা করে ফেলেন, সময় কম। জিয়া করুক। জি, আসলে সাকিব যেটি করছে সেটি তো ধারাবাহিকভাবেই করে যাচ্ছে, এবং সেটা দায় দায়িত্ব সাকিবের না যতটা, তার চেয়ে বেশি তো আমার কাছে মনে হয় এমপি সাহেবের কাছে, আমারই পর্যবেক্ষণে তুলে ধরছি, তার চেয়ে বোর্ডকে বেশি দায় দায়িত্ব নিতে হবে। আমাদের বোর্ড প্রধানকে দেখি এই সাকিবের নানা ইস্যু নিয়ে তির্যক মন্তব্য করছে, সমালোচনা করছে, আবার তাকে ডেকে এনে তাকে দায়িত্ব দিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এটাই অনিবার্য ফল, নাকি আপনি কি মনে করেন? আমি আপনার সাথে সহমত, কারণ আমাদের একটা নিয়ন্ত্রক সংস্থা যদি থাকেন, তাদের কিছু কর্মপদ্ধতিতে আপনি আমি সবাই জানি, এবং তারা যদি তাদের খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, খেলোয়াড়রা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাহলে অশনি সংকেত অনেক আগেই বিষয়টা কি মেজর ইমরোজ এরকম হয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন, নাকি এটা একটা যোগসাজশের প্রশ্ন? মনে হচ্ছে কিছু প্লেয়ারের সাথে ক্রিকেট বোর্ডের একটা যোগসাজশ তৈরি হয়েছে, যে তারা একটা কিছু করবে এবং অন্যরা কেউ খেলতে পারবে না, অথবা মানে যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খেলা হবে একটা ভয়ঙ্কর স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ক্রিকেটে বোধহয় রাজনীতিটা বেশি পরিমাণে ঢুকে পড়েছে, এবং এর একটা প্রমাণ বোধহয় আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দেশ বিশ্বকাপে তার সেরা দলটা পাঠায়, বাংলাদেশ বিশ্বকাপে সবথেকে একটা মানে অত্যন্ত একটা অকার্যকর দল পাঠায়, এরকম হয়ে দাঁড়িয়েছে বারবার পরীক্ষা নিরীক্ষা। এবং যারা পাঠাচ্ছে সেই নির্বাচক মন্ডলী, ক্রিকেট বোর্ড, প্রত্যেকে। মাহমুদুল্লাহর ঘটনাটি দেখেন, তাকে নাকি 17 নম্বরে নেওয়ার মতন অবস্থাও নেই, সে মাহমুদুল্লাহ খেলছে, এবং পুরো পারফরমেন্স যদি দেখেন সিনিয়র প্লেয়াররাই কিন্তু ভালো করছে। এই যে যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হলো তারা কিন্তু পারফরমার না, এবং এখানে ক্যাপ্টেনেরও ভূমিকা আছে। ক্যাপ্টেন তালিম নিতে ঢাকায় আসছে, বাস্তবতা হলো ক্যাপ্টেন নেতা তার দলের টিমমেটদের সাথে নাই, তাই তো? জি ইশতিয়াক ভাই, আপনি একদম জায়গা মতন কিন্তু কথাগুলো বলেছেন। আপনি দেখুন, একজন ক্যাপ্টেন এবং একজন নেতা, আমরা যদি বলি লিডার, এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। ক্যাপ্টেন আপনাকে যে কোনো দিন বানানো যায়, বাট ইউ উইল নট বি এ লিডার। লিডার ছাড়া কিন্তু টিম উইল নেভার বি এ গুড টিম। এটা হলো আমার পর্যালোচনা। যদি আমাকে মেজর ইমতিয়াজ আহমেদ, আমি একটা মানে একটু দুষ্টু লোকের রটনার কথা বলি। শুনলাম আপনি তো বললেন যে তিনি তালিম নিতে এসছেন এবং গুরুদের কাছ থেকে মন্ত্র নিতে এসছেন, সেটা খুব ভালো, কিন্তু দুষ্টু লোকে বলছে যে মাঝখানে নাকি একটা শুটিংও। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে যেন সাকিব আল হাসানের উপর এবারে বিশ্বকাপে সবচাইতে তার কঠিন দিন যাচ্ছে, এবং সেই সাথে এবারে বিশ্বকাপে সাকিবও যেই কর্মকাণ্ডগুলো করেছে বাংলাদেশের তামিম ইকবালের সাথে, সেই কর্মকাণ্ডগুলোর যেন এক একটি ফল পেতে যাচ্ছে, এবং সেই সাথে দর্শকরা যেভাবে সাকিবকে নিয়ে সমালোচনায় মেতেছে এবং সরাসরি বুয়া স্লোগান দিতে চলেছে। দর্শক বন্ধুরা, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক, যদিও এটা কাম্য মনে হচ্ছে সাকিব আল হাসানের জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্লেষকদের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অবশ্যই সাকিবের জবাবদিহিতা করতে হবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।